সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব ফটোসিনথেসিস কি এই সম্পর্কে। তো ফটোসিনথেসিস মূলত কি আমরা প্রথমে দেখব যে ফটো মানে কি। ফটো মানে হচ্ছে আলো, আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ, অর্থাৎ আলোর উপস্থিতিতে যে সংশ্লেষণটা সম্পন্ন হয় তাকে বলা হয় হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য যেই বিষয়গুলো আমাদের দরকার সেগুলো হচ্ছে সূর্যালোক থাকা লাগবে, কারণ এর ভিতরে আমরা পড়তেছি যে ফটো মানে হচ্ছে আলো, তার মানে আলোর উপস্থিতি লাগবে, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতি লাগবে। এরপরে লাগবে হচ্ছে ক্লোরোফিল, যেটা ছাড়া এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কখনোই সম্ভব নয়, এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো এইগুলোর সমন্বয়ে তৈরি হবে হচ্ছে রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিটা কি? গ্লুকোজ। তো কিভাবে গ্লুকোজটা উৎপন্ন হয় সেটা যদি আমরা খেয়াল করি, এখানে দেখো যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, এই দুইটা কি হবে এখন বিক্রিয়া করবে। বিক্রিয়া করবে কার উপস্থিতিতে? সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে হচ্ছে এই দুইটা বিক্রিয়া করবে। তো এই দুইটা যখন বিক্রিয়া করবে তখন তৈরি হবে কি, যেটা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ অর্থাৎ গ্লুকোজ, রাসায়নিক শক্তি, এটা হচ্ছে উৎপন্ন হবে, এবং সাথে 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন হবে। তো এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য কি কি বিষয়গুলো প্রয়োজন? একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা পানি, সূর্যালোক এবং ক্লোরোফিল। তো পরীক্ষা আসতে পারে নিচের কোন উপাদানটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রয়োজন নয় বা হচ্ছে দরকার হয় না। তো সেক্ষেত্রে এখানে অপশন থাকবে হচ্ছে অক্সিজেন। তো সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উৎপাদ হিসেবে উৎপন্ন হয়, এটা হচ্ছে প্রয়োজন পড়ে না। তো এখন দেখো যে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হয়, এখানে যেই বলছিলাম যে পাতায় যে উপাদানটা থাকে সেটা হচ্ছে ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট। তো এই ক্লোরোপ্লাস্টের যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পিগমেন্ট সেটাকেই বলা হয় মূলত ক্লোরোফিল। তো এই ক্লোরোফিল যদি হচ্ছে কমলা বর্ণের হয়ে থাকে তো সেটাকে বলা হয় হচ্ছে ক্যারোটিন। সেটা কি বলা হয়? ক্যারোটিন। আর জ্যান্থোফিলের বর্ণটা হয় কেমন? হলুদ। তো এই দুই ধরনের হচ্ছে ক্যারোটিনয়েডস হচ্ছে উদ্ভিদের ক্লোরোফিলে অবস্থান করে। এখন এই যে উদ্ভিদ যারা হচ্ছে সবুজ উদ্ভিদ, এগুলো বাদেও যেমন হচ্ছে সবুজ শৈবাল আছে, রিকশিয়া, মার্কেনশিয়া, এইগুলার ক্ষেত্রে এইগুলো হচ্ছে কি ব্রায়োফাইটস। তো এইগুলার ক্ষেত্রেও কিন্তু ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট থাকে। তো এরাও কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আর এই যে ফটোসিনথেসিস প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে, এর যে মূল স্থান সেটা হচ্ছে কোথায়? সবুজ পাতা। সবুজ পাতায় হচ্ছে ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ হিসেবে কাজ করে। এরপরে দেখো যে যেই ফাইকোবিলিনস এবং ক্যারোটিনয়েড সম্পর্কে আমরা জানলাম যে ক্যারোটিনয়েডস হচ্ছে যেটা হচ্ছে কমলা বর্ণের, ক ক দিয়ে মনে রাখবো, ক্যারোটিন হচ্ছে কমলা, এবং জ্যান্থোফিল যেটা আছে সেটা হচ্ছে হলুদ বর্ণের। তো এই দুইটা গেল। এরপর আছে ফাইকোবিলিনস। ফাইকোবিলিনসের ভিতরে দুইটা জিনিস পড়ে, একটা হচ্ছে ফাইকোসায়ানিন আর একটা হচ্ছে ফাইকো ইরিথ্রিন। সায়ানিন যেটা আমরা সায়ানোব্যাকটেরিয়া পড়েছি, নীলাভ, সবুজ, শৈবাল। তো ফাইকোসায়ানিনের রংটা কি হবে? নীল রঙের। ফাইকোসায়ানিনের রং হচ্ছে নীল রঙের। আর একটা হচ্ছে ফাইকো ইরেথ্রিন, আমরা পড়েছি যে এরিথ্রোসাইট মানে হচ্ছে লাল রক্ত কণিকা বা লোহিত রক্ত কণিকা, তার মানে রংটা কি হবে? লাল। তার মানে ফাইকো ইরিথ্রিনের রংটাও কি হবে? লাল। তো এই দুইটা রঞ্জক যেটা আছে ফাইকোসায়ানিন এবং ফাইকোইরিথ্রিন, এই দুইটা মিলেই মূলত ফাইকোবিলিনস তৈরি করে। এরপরে দেখো যে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে বলছিলাম যে মূল পিগমেন্টটা থাকে হচ্ছে ক্লোরোফিল। এখন এই ক্লোরোফিলের ভিতরে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ক্লোরোফিল এ আর একটা হচ্ছে ক্লোরোফিল বি। ক্লোরোফিল এটাই মূলত হচ্ছে এখানে প্রধান ভূমিকা পালন করে। তো দেখো যে সূর্যালোকের উপস্থিতিতে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়, এই সূর্যালোক আবার কোন কোন জায়গায় কাজে লাগে সেটা হচ্ছে সূর্যালোকের 83% যে ভাগ আছে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়, এবং 12% হচ্ছে আবার বায়ুমণ্ডলে রিফ্লেক্ট করে চলে যায়। তো আর কি হয়? 5% যেটা থাকে সেটা হচ্ছে ভূগর্ভে প্রতিসরিত বা বিলীন হয়ে যায়। এই হলো মূলত 100%-এর কাজ। তারপরে দেখো যে সৌরশক্তির মোট হচ্ছে 0.5 থেকে 3% হচ্ছে ক্লোরোফিল ও অন্যান্য রঞ্জক কর্তৃক শোষিত হয়। দেখো আমরা কিন্তু জানছিলাম যে আপাতত সূর্যালোকের 83% হচ্ছে ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়, কিন্তু এটাই 83% কিন্তু কাজে লাগে না এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। লাগে শুধুমাত্র 0.5 থেকে 3.5
5%। এবং সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে, এটা যেহেতু পুরোটাই দৃশ্যমান অঞ্চল, তো এই দৃশ্যমান অঞ্চলের ভিতরে আমরা জানি 7টা রং আছে। তো এই 7টা রঙের ভিতরে বেগুনি নীল এবং কমলা লাল, অর্থাৎ বেনি কলা, এই 4টা রং অর্থাৎ বেগুনি নীল এবং কমলা লাল, এই দুই ক্ষেত্রে আলো হচ্ছে কি বেশি ব্যবহৃত হয়। এবং একক আলো হিসেবে কোন আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে লাল আলোতে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়তে থাকে সালোক সংশ্লেষণের পরিমাণও কিন্তু তত বাড়তে থাকে। আমরা যেটা জেনে এসেছি বেনি আসো হো কলা, অর্থাৎ এখানে যে 7টা রং আছে, এখানে উপর থেকে যত নিচের দিকে যাব তত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ বাড়তে থাকবে। তো যতই নিচের দিকে যাব তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ বাড়তে থাকবে, তত হচ্ছে সালোক সংশ্লেষণের পরিমাণটাও কিন্তু বাড়তে থাকবে। এরপরে দেখো যে থাইলাকয়েড মেমব্রেন যেটা থাকে ক্লোরোফিলের ভিতরে, ক্লোরোপ্লাস্টের ভিতরে, তো সেই কারণে হচ্ছে দুই ধরনের ফটোসিস্টেম থাকে, একটা হচ্ছে ফটোসিস্টেম 1 আর একটা হচ্ছে ফটোসিস্টেম 2। তো এই ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর কিন্তু আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আছে। তো আমরা এই ছকে যদি দেখি তাহলে হচ্ছে এটা বুঝতে পারবো যে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর মধ্যে পার্থক্যটা কি। দেখো যে ফটোসিস্টেম 1টা হচ্ছে যে থাইলাকয়েডের পর্দা থাকে এর হচ্ছে বাইরে অবস্থান করে, থাইলাকয়েডের পর্দার বাইরের দিকে অবস্থিত। আর যেটা ফটোসিস্টেম 2 সেটা হচ্ছে কি ভেতরের দিকে অবস্থান করে। এখন দেখো রে ফটোসিস্টেম 1 এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে এর তরঙ্গ দৈর্ঘ্যটা কত। 1 এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 700 আর 2 এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 680। এরপরে দেখো যে এই যে ফটোসিস্টেম 1 এটা কিন্তু যে ফটো ফসফোরাইলেশন আছে, এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে চক্রীয়, একটা হচ্ছে অচক্রীয়। তো চক্রীয় মানে কি, একটা রাউন্ডের পরে সেখানে আবার ফিরে আসবে। অচক্রীয় মানে একটা রাউন্ডের পরে সেখানে ফিরে আসবে না। কি ফিরে আসবে না? ইলেকট্রন ফিরে আসবে না। তো এই দুই ক্ষেত্রে কিন্তু ফটোসিস্টেম 1 যেটা আছে সেটা কিন্তু ব্যবহৃত হয়, কিন্তু ফটোসিস্টেম 2টা কিন্তু ব্যবহৃত হয় না। এটা হচ্ছে পার্থক্য। আর যেখানে হচ্ছে ফটোসিস্টেম 1 এর কথা বলবো সেখানে হচ্ছে এ এর পরিমাণ, ক্লোরোফিলিয়া যেটা আছে সেটার পরিমাণ অনেক বেশি থাকে, এবং এইখানে হচ্ছে ইলেকট্রন প্রদান করে, এখানে হচ্ছে প্রোটন প্রদান করে। আর এইটাই হচ্ছে এই ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর হচ্ছে বেসিক পার্থক্য সেটা। এরপরে দেখো যে এটিপি তৈরি, এটিপি তৈরি মূলত কি, ফটোফসফোরাইলেশন যেটা আমরা বলতেছি, ফটোফসফোরাইলেশনে যদি ফসফোরাইলেশনটা বলি তাইলে হচ্ছে শক্তি তৈরির প্রক্রিয়া। শক্তি দ্বারা আমরা বোঝাই হচ্ছে কাকে, এটিপি কে। এটিপি হচ্ছে জৈব শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন নামে পরিচিত, এটা হচ্ছে শক্তি হিসেবে কাজ করে। তো এখন দেখো ওই ফসফোরাইলেশনের সাথে যখন ফটো যোগ করবো তখন হচ্ছে এটা সূর্যালোকের উপস্থিতিতে সংঘটিত হবে। তো এইটাই শুধু পার্থক্য যে এডিপি এবং পিআই দ্বারা কি বোঝানো হয়, ইনঅর্গানিক ফসফেট। তার মানে এই দুইটা যখন যোগ হবে এবং এটিপি এজ এনজাইম ব্যবহৃত হবে তখন তৈরি হয় হচ্ছে এটিপি প্লাস H2O, অর্থাৎ শক্তি প্লাস পানি উৎপন্ন হয়। তো এইটাই মূলত হচ্ছে ফটোফসফোরাইলেশন। এরপরে দেখো যে এই যে বিক্রিয়াটা সংগঠিত হবে চক্রীয় অচক্রীয়, তো এইখানে কিছু হচ্ছে আমাদের বাহক দরকার হয়, যে ইলেকট্রনগুলো ট্রান্সপোর্ট করার জন্য কিছু বাহক লাগে, যে এইখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। তো এই যে একটা বাহক আছে এইগুলোর নাম দ্বারা এগুলোকে কি হিসেবে চিহ্নিত করা হয় সেগুলো আমাদের জানতে হবে। যে ফিওফাইটিন এটা একটা বাহক, এটা হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, এটা আমাদের মনে রাখতে হবে যে নিচের কোনটি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, এটা হচ্ছে কি ফিওফাইটিন। প্লাস্টোকুইননের কথা যদি আমরা বলি, প্লাস্টোকুইনন, কুইন আমরা মনে রাখবো মোটা কুইন। মোটা মানে কি, অতি ছোট চলনশীল লিপিড, এটা হচ্ছে ছোট চলনশীল লিপিড। মোটা মানে হচ্ছে তার লিপিড বেশি আছে, তার মানে লিপিডের সাথে মনে রাখতে হবে প্লাস্টোকুইনন। এরপর আসো সাইটোক্রোম। ক্রোম মানে কি, ক্রোম মানে রং। এখানে দেখো যে লৌহের কথা উল্লেখ আছে, লৌহ এবং হিম, তার মানে লৌহ গঠিত হিম হচ্ছে সাইটোক্রোম। তারপর আছে দেখো প্লাস্টো সায়ানিন, এটা হচ্ছে চলনশীল একটি ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। সায়ানিন হচ্ছে প্রোটিন, সায়ানিন হচ্ছে প্রোটিন, আর কুইনন হচ্ছে লিপিড। তারপর আছে হচ্ছে ফেরিডক্সিন। ফেরি মানে কি, ফেরিয়াম যদি মনে রাখি তার মানে আয়রন, আয়রন প্লাস হচ্ছে সালফার, তা আয়রন সালফার যদি বলি তখন সেটাকে বলা হয় ফেরিডক্সিন। এরপর আছে হচ্ছে এনএডিপি রিডাকটেজ। এনএডিপি রিডাকটেজ হচ্ছে এখানে থাকে হচ্ছে একটা ফ্লাভিন গ্রুপ,
যেটা হচ্ছে ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করে। এইগুলো ছিল মূলত হচ্ছে বাহক, যে বাহকের মাধ্যমে মূলত যে C3 বা C4 চক্র, সরি, চক্রীয় এবং অচক্রীয় চক্রটা থাকে সেটা হচ্ছে সংগঠিত হয়। তো দেখো যে এইখানে উপরে যেটা আছে সেটা হচ্ছে অচক্রীয় ফটো ফসফোরাইলেশন। যদি এটাকে খেয়াল করো যে এখানে প্রথমে কি ব্যবহার করা হয়েছে, ফটোসিস্টেম 2 এবং এখানে হচ্ছে ফটোসিস্টেম 1। এই দুইটা ফটোসিস্টেম ব্যবহারের মাধ্যমে এটা আমাদের বুঝে নিতে হবে যে এটা হচ্ছে অচক্রীয়। আর অচক্রীয় মানে কি, যে ইলেকট্রনটা 680 থেকে নির্গত হওয়ার পর আর কোনোভাবেই 680-তে ফিরে আসবে না। তো এটা কোথায় যায় দেখো, যে প্রথমে ফটোসিস্টেম, এই যে ফটোসিস্টেম 2 অর্থাৎ 680 ন্যানোমিটারের যে পিগমেন্টটা আছে এখান থেকে প্রথমে যাবে হচ্ছে পিকিউ। পিকিউ মানে হচ্ছে প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইননের পরে যাবে CYTF অর্থাৎ সাইটোক্রোম এফে যাবে। দেন এইখান থেকে ইলেকট্রন যাবে হচ্ছে পিসিতে। পিসি মানে হচ্ছে প্লাস্টোসায়ানিন। তার মানে প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, দেন হচ্ছে প্লাস্টোসায়ানিন। এবার এইখান থেকে যাচ্ছে হচ্ছে ফটোসিস্টেম 1-এ, যেখানে তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ 700 ন্যানোমিটার। এরপরে দেখো যে এখান থেকে পৌঁছালো হচ্ছে এফডিতে। এফডি মানে হচ্ছে ফেরিডক্সিন। এফডিতে যাওয়ার পর এখান থেকে মূলত শক্তিটা কোথায় ট্রান্সফার হয়ে যাবে, কেলভিন চক্রে। তো যখন কেলভিন চক্রে এটা চলে যায় তখন আর কোনোভাবেই এই ইলেকট্রনটা ব্যাক আসতে পারে না। এই জন্যই একে বলা হয় হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এটা হচ্ছে অচক্রীয়। তো এখন দেখো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হচ্ছে কলা কৌশল সম্পর্কে বলা হয়েছে। তো আসো আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হয় খেয়াল করি। দেখো ফটোসিনথেসিসের জন্য আমরা বলছিলাম যে প্রথমত যে উপাদানটি সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে সূর্যালোক আর হচ্ছে ক্লোরোফিল। এবং বায়ুতে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেটার মাধ্যমে কি তৈরি করে, সুগার অণু তৈরি করে বা গ্লুকোজ তৈরি করে, এবং সাথে কি অক্সিজেন এবং পানি তৈরি করে। তো দেখো যে সোলার এনার্জির মাধ্যমে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে 6 অণু পানি। দেন হচ্ছে এদিকে কি তৈরি করছে, C6H12O6 অর্থাৎ গ্লুকোজ তৈরি করতেছে। সাথে হচ্ছে কি উপজাত হিসেবে অক্সিজেন তৈরি হয়। এই হচ্ছে একটা প্ল্যান্ট সেল। যদি আমরা দেখি যে প্ল্যান্ট সেলের ভিতরে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ভিতরে কি থাকে, এইগুলা একটা কি থাইলাকয়েড মেমব্রেন, এবং পুরো যেই থাইলাকয়েড মেমব্রেন থাকে সেটাকে যদি একসাথে করি সেটাকে বলা হয় গ্রানাম। তো এই গ্রানাম যখন, এই যে এটা হচ্ছে থাইলাকয়েড, সিঙ্গেলটা হচ্ছে এককটা হচ্ছে থাইলাকয়েড আর পুরোটা হচ্ছে গ্রানাম। তো এই যে ক্লোরোপ্লাস্টের অংশ, এইখানে কিন্তু কেলভিন সাইকেলটা সংগঠিত হচ্ছে, এবং এইখানে হচ্ছে কি তৈরি হচ্ছে, NADP, এইচ এবং ATP। এই দুইটাকে মূলত কি বলা হয়, শক্তি বলা হয়। এটা যদি আয়ন আকারে থাকতো সেখান থেকে হচ্ছে কনভার্ট হতো। তো এইটা হচ্ছে লাইট রিয়াকশন, মানে হচ্ছে আলোর উপস্থিতিতে তৈরি হচ্ছে। এই যে কেলভিন চক্র সংগঠিত হওয়ার মাধ্যমে কি উৎপন্ন করতেছে, সুগার উৎপন্ন করতেছে। তো এইটাই মূলত হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে ধাপ সেটা। তো এখন আসো যে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটাকে হচ্ছে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। তো ভাগ করছে কে, ব্ল্যাকম্যান দুটি পর্যায়ে কি কি, একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। তার মানে নির্ভর যেটা বলতেছি, তার মানে সেখানে কি লাগবে, আলো লাগবে। আর নিরপেক্ষ মানে সেখানে আলোর কোনো প্রয়োজন নাই। তো এখন দেখো যে এই যে ফটোফসফোরাইলেশন, এটাকে যখন আমরা চক্রীয় এবং অচক্রীয়তে ভাগ করছি, আমরা আগে দেখে আসলাম সেটা হচ্ছে কি ছিল, অচক্রীয়, যেখানে হচ্ছে ফটোসিস্টেম 1 এবং 2 দুইটাই হচ্ছে ব্যবহৃত হয়েছে, কিন্তু ইলেকট্রন আর সেই ফটো সিস্টেমে ফিরে আসেনি। তো চক্রীয়ের ক্ষেত্রে দেখো এখানে যদি আমরা দেখি যে এখানে কি ব্যবহৃত হয়েছে, ফটোসিস্টেম 1। আমরা পড়ছিলাম যে ফটোসিস্টেম 1 হচ্ছে চক্রীয় এবং অচক্রীয় উভয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়। এখন দেখো যে ফটোসিস্টেম 1 যখন এখানে ব্যবহার করছি আমরা, এখানে কি উৎপন্ন হয়েছে, এখানে প্রথমে দুইটা ইলেকট্রন গেছে কোথায়, পিসিতে। পিসি মানে হচ্ছে প্লাস্টোসায়ানিন। তারপরে গেছে হচ্ছে সাইটোক্রোম এফে, দেন গেছে হচ্ছে পিকিউ, অর্থাৎ এটা হচ্ছে প্লাস্টোকুইনন। তারপরে গেছে হচ্ছে সাইটোক্রোম B6 এবং তারপর হচ্ছে ফেরিডক্সিন। এবং এই যে ফেরিডক্সিনে গেছে, এইটার মূলত কি বুঝতে হবে, এটা হচ্ছে আমরা যেটা অচক্রীয় ক্ষেত্রে পড়ছি এই ধাপ, কিন্তু আমরা যখন চক্রীয় ক্ষেত্রে পড়বো সেটা কিন্তু ডাইরেক্ট কিসে যায়, ফেরিডক্সিন। অর্থাৎ চক্রীয়তে যে প্রথম ইলেকট্রন গ্রহীতা সে হচ্ছে ফেরিডক্সিন। তো ফেরিডক্সিন থেকে মূলত এটা ব্যাক আসে, তার মানে এটা কি প্রক্রিয়া, উল্টা প্রক্রিয়া। তার মানে তুমি ফেরিডক্সিনে পাঠাবা, সেটা সাইটোক্রোম B6,
তার দেন হচ্ছে প্লাস্টোকুইনন, সাইটোক্রোম এফ, প্লাস্টোসায়ানিন, দেন হচ্ছে ফটোসিস্টেম 1 এ আবার হচ্ছে ইলেকট্রনটা ব্যাক আসবে। এই যে ব্যাক আসলো এই জন্য একে বলা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। তো এখন আমরা এই দুইটার ভিতরে পার্থক্যটা একটু খেয়াল করব যে ফটোসিস্টেম 1 চক্রীয় এবং পার্থক্য। তো দেখো যে চক্রীয় এবং অচক্রীয়র ভিতরে পার্থক্য কিন্তু আমরা যখন এদের বিক্রিয়াটা খেয়াল করছি তখনই কিন্তু বুঝে গেছি যে এখানে কোন কোন ফটোসিস্টেম ব্যবহৃত হয়। অচক্রীয়র ক্ষেত্রে অচক্রীয়র ক্ষেত্রে হচ্ছে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 উভয়ই ব্যবহৃত হচ্ছে, কিন্তু চক্রীয়র ক্ষেত্রে শুধুমাত্র ফটোসিস্টেম 1টা অংশগ্রহণ করতেছে, অর্থাৎ 700 ন্যানোমিটার যেটা সেটা শুধুমাত্র অংশগ্রহণ করবে। এখন অচক্রীয়র ক্ষেত্রে আমরা বলছিলাম অচক্রীয় মানে হচ্ছে চক্রাকার নয়, অর্থাৎ বলতেছে উৎক্ষেপিত ইলেকট্রন পুনরায় হচ্ছে ফটোসিস্টেম 2 তে ফিরে আসে না, কিন্তু এটার ক্ষেত্রে কি হয়, ফিরে আসে। এরপরে দেখো যে এই যে অচক্রীয় ফটোফসফোরাইলেশন এইখানে হচ্ছে যে অক্সিজেনটা উৎপন্ন হয় এটা কিভাবে উৎপন্ন হয়, পানি ভাঙনের মাধ্যমে যে ইলেকট্রনটা উৎপন্ন হয় এটা পরবর্তীতে অক্সিজেন উৎপন্ন করে। তার মানে এখানে কিন্তু পানির প্রয়োজনটা আছে এবং অক্সিজেনটাও কিন্তু উৎপন্ন হয়। আর চক্রীয় ফটোফসফোরাইলেশন যেটা আছে সেটা হচ্ছে পানির প্রয়োজন হয় না এবং অক্সিজেন উৎপন্নও হয় না। এরপরে দেখো যে অচক্রীয় ফটোফসফোরাইলেশনে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে ব্যবহৃত হচ্ছে। অচক্রীয় ক্ষেত্রে কি পড়ছিলাম যে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। তো এইখানে কিন্তু একটা আছে হচ্ছে 680 আর একটা হচ্ছে 700। তো এর মধ্যে একটা সর্বনিম্ন থেকে যাচ্ছে, এটার ক্ষেত্রে সবসময় কি 700। তার মানে এইখানে কিন্তু কখনোই কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয় না, অধিক তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয়, এখানে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহৃত হচ্ছে। এরপরে আসা হচ্ছে আলোক, ওইটা গেল কি আলোক হচ্ছে নির্ভর পর্যায়। এবার আসবো আমরা আলোক নিরপেক্ষ পর্যায়। তো আলোক নিরপেক্ষ পর্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে 3টা যেই গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তৈরির প্রক্রিয়া সেই পথ আছে, একটা হচ্ছে কেলভিন চক্র, একটা হ্যাসোস্ল্যাক আর একটা হচ্ছে ক্যামকে কি বলে ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এই চক্রে 3টা চক্রের মাধ্যমে হচ্ছে কার্বোহাইড্রেটগুলো উৎপন্ন হয়। তো এখন দেখো যে কেলভিন চক্র কেন বলা হচ্ছে, বিজ্ঞানী কেলভিন মেলভিন যে আছে তিনি হচ্ছে প্রথম এই চক্রটা উদ্ভাবন করেন এবং এটাকে C3 চক্র বলা হয়, কারণ এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট, এই জন্য কি বলা হচ্ছে C3 চক্র। তো এখানে খেয়াল করো যে তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে সন্ধানী পদ্ধতিতে, কোন পদ্ধতি মনে রাখতে হবে, সন্ধানী পদ্ধতিতে ক্লোরেল্লা নামক এককোষী শৈবালে কার্বন বিজারণের যে চক্রাকার গতিপথ উল্লেখ করা হয় বা আবিষ্কার করা হয় সেটাকে বলা হয় কেলভিন চক্র। তো দেখো যে এই যে কেলভিন চক্রটা আছে, প্রথম যে কেলভিন চক্র শুরু হবে সেটা হচ্ছে আমাদের এই যে বস্তু 5 কার্বন বিশিষ্ট, কয় কার্বন বিশিষ্ট 5 কার্বন বিশিষ্ট, কিন্তু প্রথম যে স্থায়ী পদার্থটা হবে সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। আর স্থায়ী পদার্থটা কত কার্বন বিশিষ্ট হয় এটার উপর ভিত্তি করে মূলত এই চক্রের নামকরণ করা হয়েছে, একটা হচ্ছে C3 আর একটা হচ্ছে C4। যেটার নাম C3 সেটা 3 কার্বন বিশিষ্ট, যেটা C4 সেটা 4 কার্বন বিশিষ্ট স্থায়ী পদার্থ উৎপন্ন হয়। তো দেখো যে রাইবোলোজ 1,5 বিসফসফেট থেকে কি উৎপন্ন হবে, অস্থায়ী কিটো অ্যাসিড, যেটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। তার মানে এইটা কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে দেন হচ্ছে তৈরি করতেছে কি অস্থায়ী কিটো অ্যাসিড। এখন দেখো যে অস্থায়ী কিটো অ্যাসিড যখন তৈরি হয় তারপরে পানি অনুযুক্ত করে তৈরি হয় হচ্ছে যেটাকে আমরা বলি 3PGA বা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এইটাই হচ্ছে মূলত এখানকার মেইন উৎপাদ, যেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এই জন্য একে বলা হয় কি C3 সাইকেল। এটা কি বলা হচ্ছে C3 সাইকেল। প্রথম স্থায়ী পদার্থটা 3 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে একে বলা হচ্ছে C3 সাইকেল। এখন 3 থেকে যখন 1,3 হবে তখন যে এনজাইমটা কাজ করে, এখানে সব ক্ষেত্রে 3 থেকে 1,3, 1 থেকে 1,6 বা 3 থেকে 3,6 এরকম যদি হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কাইনেজ এনজাইম। কাইনেজ মানে হচ্ছে যুক্ত করতেছে, কাইনেজ মানে কি করা, যুক্ত করা। তো 3 ফসফোগ্লিসারিড থেকে যদি 1,3 বিস ফসফোগ্লিসারিড, বিস মানে কি হচ্ছে বি মানে হচ্ছে এখানে বলছে 2, বি মানে বলছে এখানে 2, 1 আর 3 দুইটা সংখ্যা, তার মানে এখানে বলবে হচ্ছে বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপরে দেখো যে তৈরি হয়েছে গ্লিসারিয়ালডিহাইড 3 ফসফেট 1,3 চলে গেছে, তার মানে এখানে কিন্তু কিছু একটা কমে গেছে, এই জন্য এখানে এনজাইমটা ব্যবহৃত হয়েছে ডিহাইড্রোজিনেজ। ডি মানে হচ্ছে বাদ দেওয়া, ডি মানে হচ্ছে বাদ দেওয়া, তৈরি হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন 3 ফসফেট। এখন যখন তুমি ডাইহাইড্রক্সি অ্যাসিটন 3 ফসফেট পেয়ে গেছো, এখান থেকে গ্লুকোজ 1,6
দেন হচ্ছে ফ্রুক্টোজ 1,6, দেন ফ্রুক্টোজ 6, গ্লুকোজ 6, দেন কাঙ্ক্ষিত গ্লুকোজটা তুমি পেয়ে যাবে। আর আমাদের মূল উদ্দেশ্য কি? শর্করা তৈরি করা। আর গ্লুকোজ মানে কি? শর্করা। এবার দেখো যে এইখানে যে গ্লিসারিডের 3 ফসফেটটা তৈরি হয়েছে, এইটা কিন্তু আর একভাবে কিন্তু এইখানে ফিরে আসতে পারে। সেটা কি? প্রথমে ইরিথ্রোস 4 ফসফেট, জাইলোস 5 ফসফেট, রাইবোলোস 5 ফসফেট, দেন হচ্ছে 1,5 বিসফসফেট। তো এইভাবে কিন্তু এই চক্রটা কি চলতে থাকবে। এই জন্য একে বলা হয় হচ্ছে কেলভিন চক্র। আর এইটা C3 হওয়ার কারণ হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, কারণ প্রথম এটা হচ্ছে স্থায়ী পদার্থ, যেটা হচ্ছে স্টেবল অবস্থায় থাকে এবং এর কার্বন সংখ্যা হচ্ছে 3টা। এই জন্য একে বলা হচ্ছে C3 চক্র। তো এই C3 হচ্ছে ব্যাখ্যাগুলো এখানে আছে যে কি কি উৎপন্ন হয়, আমরা চিত্রে একবারে পড়ে ফেলেছি। এই ছকটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে NADP ম্যালিক এনজাইম, NAD ম্যালিক এনজাইম, আর হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেজ। এই যে 3 ধরনের প্রকারভেদ আছে, এখানের উদাহরণগুলো কি কি? তো আমরা হচ্ছে 2 আর 3 নম্বরটা মনে রাখবো। 2 নম্বর মনে রাখবো চমক দিয়ে। চমক, চ দিয়ে হচ্ছে চীনা, ম দিয়ে মিল্লাত, ক দিয়ে কাউন। চীনা, মিল্লাত, কাউন, এই 3টা হচ্ছে কি? NAD ম্যালিক এনজাইম। এটার প্রকারভেদ হচ্ছে এই 3টা। আর ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেতে একটা উদাহরণ গিনি ঘাস। তো এই 4টা মনে রাখবো, বাদ বাকি সবকিছু হচ্ছে NADP ম্যালিক এনজাইমের উদাহরণ।